মহান আল্লাহর নামে শুরু করছি। স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ বলতে আমরা কি বুঝি? যেসব সম্পদ দীর্ঘকাল ধরে ব্যবহারের উদ্দেশ্যে ক্রয় করা হয় তাকে স্থায়ী সম্পদ বলে। আর স্থায়ী সম্পদ দুই প্রকার, যথা দৃশ্যমান স্থায়ী সম্পদ। এক নম্বর, যেসব স্থায়ী সম্পদের বাস্তব অস্তিত্ব আছে, দেখা যায় এবং স্পর্শ করা যায়, সেগুলোকে দৃশ্যমান স্থায়ী সম্পদ বলে। যেমন ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি। অদৃশ্যমান স্থায়ী সম্পদ দ্বিতীয়, যেসব স্থায়ী সম্পদের বাস্তবে কোনো অস্তিত্ব থাকে না, দেখা যায় না এবং স্পর্শ করা যায় না, সেগুলোকে অদৃশ্যমান স্থায়ী সম্পদ বলে। যেমন সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থস্বত্ব ইত্যাদি। অবচয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনাটা এই অবচয়কে ঘিরেই, সুতরাং আমরা এই অবচয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই অধ্যায়ে অবচয় কীভাবে নির্ধারণ করা হয়, কতগুলো পদ্ধতি আছে, সেই বিষয়গুলো আমরা জানব। অবচয় বলতে আমরা কি বুঝি? যে কোনো সম্পদ ব্যবহারের কারণে, সময় অতিবাহনের কারণে, অপ্রচলনের কারণে মূল্যের যে হ্রাস ঘটে তাকে অবচয় বলে। অবচয় হলো সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য এর জীবনকালের মধ্যে বন্টন বা ভাগ করার একটি প্রক্রিয়া। আমরা আবারও বলি, অবচয় হচ্ছে সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য এর জীবনকালের মধ্যে বন্টন বা ভাগ করার একটি প্রক্রিয়া। অবচয় ধার্যের ভিত্তি হচ্ছে তিনটি, যথা সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য, সম্পদের আয়ুষ্কাল, জীবনকাল বা কার্যকর আয়ুষ্কাল, ভগ্নাবশেষ মূল্য বা ব্যবহার শেষে বিক্রয় মূল্য। অবচয়ের কারণ তিনটি, যথা নাম্বার 1 সম্পদের ব্যবহার, অপ্রচলন, 3 নাম্বার সময় অতিবাহিত। সর্বশেষ আমরা অবচয় নিয়ে যে কথাটা বলেছি, অবচয় ধার্য করা যায় না যে সম্পদের উপর, সেটা হচ্ছে ভূমি, কারণ ভূমির উপরে অবচয় ধার্য হয় না, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু কিছু কিছু ভূমি, যেমন নদীর পাড়ের যে জমি, সেই ক্ষেত্রে আমরা অবচয় ধার্য করতে পারি, কারণ সেটা নদীতে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আমরা ধরেই নিব যে ভূমির উপর অবচয় হয় না। প্রয়োজনীয় কিছু আইটেম আমাদের রয়েছে। 1 নম্বর, সম্পদের মূল্য। আমরা যে অবচয় নির্ধারণ করব সেই ক্ষেত্রে যেই বিষয়গুলো আমাদের বিবেচনা করতে হবে, যেই বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ, সম্পদের মূল্য। 2 নম্বর, সম্পদের বহির্মূল্য। 3 নম্বর, অবচয়যোগ্য মূল্য। 4 নম্বর, অবচয়ের বার্ষিক হার। 5 নম্বর, অবচয় সারণী। সম্পদের জীবনকাল। সর্বশেষ আমরা বলি সম্পদের ভগ্নাবশেষ মূল্য। আমরা এই বিষয়গুলো সামনে জানার চেষ্টা করি। সম্পদের মূল্য বলতে আমরা কি বুঝি? সম্পদের মূল্য বলতে বোঝায় সম্পদের ক্রয় মূল্য, সম্পদ কার্যস্থলে আনার ব্যয়, সম্পদ স্থাপনের ব্যয়, সম্পদ কার্যোপযোগী করার জন্য অন্যান্য প্রত্যক্ষ খরচ ইত্যাদি ব্যয়ের সমষ্টি। তার মানে সবগুলো, ক্রয় মূল্য, কার্যস্থলে আনার ব্যয়, সংস্থাপন ব্যয়, কার্যোপযোগী করার ব্যয়, সবগুলো যোগ করলে যে মূল্য, সেটাই হচ্ছে কিন্তু সম্পদের মূল্য। সম্পদের বহির্মূল্য। সম্পদের মূল্য থেকে পুঞ্জীবিত অবচয় বাদ দিলে যে মূল্য পাওয়া যায় তাকে পুস্তক মূল্য বা বহির্মূল্য বলে। সম্পদের ভগ্নাবশেষ মূল্য। সম্পদের কার্যকাল জীবনকাল শেষে যে মূল্যে সম্পদটি বিক্রয় করা যাবে তাকে সম্পদের ভগ্নাবশেষ মূল্য বলে, যে মূল্যে সর্বশেষ তার জীবনকাল শেষে বিক্রয় করা যাবে। সম্পদের জীবনকাল। সম্পদের জীবনকাল বলতে বোঝায় যতদিন পর্যন্ত সম্পদটি ব্যবসায়ে কার্যক্ষম থাকে এবং ব্যবসায়ে আয় অর্জনে সাহায্য করে, সেটাই হচ্ছে সেই সময়কালকে আমরা বলবো সম্পদের জীবনকাল। সেই সময়কালকে আমরা বলবো সম্পদের জীবনকাল। সম্পত্তির মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে যে মূল্য পাওয়া যায় তাকে আমরা বলবো অবচয়যোগ্য মূল্য। অবচয়ের বার্ষিক হার। যে হারে সম্পদের উপর বার্ষিক অবচয় ধার্য করা হয়ে থাকে তাকে অবচয়ের বার্ষিক হার বলে। অবচয় সারণী। যে সারণীতে কোনো সম্পদের প্রতি বছরের প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, বার্ষিক অবচয়, পুঞ্জীবিত অবচয় ও সমাপনী মূল্য দেখানো হয় তাকে অবচয় সারণী বলে। প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু এখানে যেই বিষয়গুলো, এগুলো কিন্তু আমাদের সিকিউ এমসিকিউ উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। অবচয়যোগ্য মূল্য নির্ধারণ করতে বলে,
অবচয়ের বার্ষিক হার নির্ণয় করতে বলে এবং অবচয় সারণী প্রস্তুত করতে বলে সিকিউতে। সো আমাদের এই বিষয়গুলো ভালো করে নজরে নিয়ে আসতে হবে এবং আয়ত্তে রাখতে হবে। অবচয় ধার্যের পদ্ধতিসমূহ। প্রথমেই নাম্বার 1, সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। যে সম্পদের আয়ুষ্কাল ব্যাপী সমান অর্থ অবচয় হিসেবে দেখানো হয় যে পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ থাকবে সমান, সেটাকে আমরা বলছি সরলরৈখিক পদ্ধতি। আর অবচয় আমরা কিভাবে বের করবো? এখানে বার্ষিক অবচয় নির্ণয়ের সূত্র হচ্ছে সম্পত্তির মূল্য বা ভগ্নাবশেষ মূল্য বা অবচয়যোগ্য মূল্য। সম্পত্তির মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলে আমরা অবচয়যোগ্য মূল্য পাই, সেটাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব বার্ষিক অবচয়। অথবা বার্ষিক অবচয়ের আরেকটি সূত্র আমরা ব্যবহার করতে পারি, অবচয়যোগ্য মূল্য গুণ অবচয়ের হার। প্রিয় শিক্ষার্থী, অবচয়ের হার নির্ণয়ের সূত্র নিম্ন আমরা দেখানোর চেষ্টা করেছি। 100% ভাগ আয়ুষ্কাল বা বার্ষিক অবচয় ভাগ অবচয়যোগ্য মূল্য। বা প্রশ্নে কিন্তু অনেক সময় অবচয়ের হার দেয়া থাকতে পারে, সেই হার দিয়ে আমরা বার্ষিক অবচয় নির্ধারণ করতে পারবো। অবচয়যোগ্য মূল্য ইকুয়াল সম্পত্তির মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য। সরলরৈখিক পদ্ধতি বেশি উপযোগী হচ্ছে ইজারা সম্পত্তি, ট্রেডমার্ক বা গ্রন্থস্বত্ব এই জাতীয় সম্পত্তির উপরে। এটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বৈত হ্রাসমান জের বা কর্ম হ্রাসমান জের বা হ্রাসকৃত মূল্য বা পুস্তক মূল্য পদ্ধতি। বিষয়টি খেয়াল রাখতে হবে। দ্বৈত হ্রাসমান জের বা কর্ম হ্রাসমান জের বা হ্রাসকৃত মূল্য বা পুস্তক মূল্য পদ্ধতি। এখানে দ্বৈত হ্রাসমান, কর্ম হ্রাসমান, এখানে দ্বৈত হ্রাসমানকে আলাদা অনেক হিসাব বিশারদগণ আলাদা করে দেখাচ্ছে এবং কর্ম হ্রাসমান, হ্রাসকৃত মূল্য, পুস্তক মূল্যকে আলাদা করে দেখাচ্ছে। আমরা একত্রে দেখানোর চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী, একটু দেখার চেষ্টা করি যে সম্পদের পুস্তক মূল্য বা হ্রাসকৃত মূল্যের উপর প্রতি বছর একটি নির্দিষ্ট হারে অবচয় নির্ধারণ করা হয় যে পদ্ধতি, সেটাই হচ্ছে আমাদের দ্বৈত হ্রাসমান বা কর্ম হ্রাসমান বা হ্রাসকৃত মূল্য বা পুস্তক মূল্য পদ্ধতি। আমাদের যেহেতু বলছি অবচয়ের হার নির্দিষ্ট, সেই ক্ষেত্রে দ্বৈত হ্রাসমান পদ্ধতিতে অবচয়ের হার নির্ধারণ করা হয় এইভাবে: 100% ভাগ আয়ুষ্কাল গুণ 2 বা বার্ষিক অবচয় গুণ 2 বা অবচয়যোগ্য মূল্য। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটা দ্বৈত হ্রাসমান জের পদ্ধতিতে ব্যবহার করা হয়। কর্ম হ্রাসমান জের পদ্ধতিতে যে সূত্রটা ব্যবহার করা হয় প্রিয় শিক্ষার্থী, 1 বিয়োগ √n s ভাগ c গুণ 100। প্রিয় শিক্ষার্থী, কর্ম হ্রাসমান জের, প্রিয় এখানে আমাদের মাথায় রাখতে হবে পরীক্ষায় কর্ম হ্রাসমান জের পদ্ধতির অবচয়ের হার চাওয়া হলে এই সূত্রটাই ব্যবহার করা যৌক্তিক। তারপর তোমরা যদি এটা মাথায় না থাকে, দ্বৈত হ্রাসমান জের দিয়ে করলে অঙ্ক হবে, মার্ক দেওয়া হবে। কিন্তু প্রকৃত সূত্র কিন্তু হচ্ছে 1 বাদ √n s ভাগ c গুণ 100। এই সূত্রটাই প্রকৃত সূত্র, যেখানে n ইকুয়াল হচ্ছে আয়ুষ্কাল, s ইকুয়াল ভগ্নাবশেষ মূল্য, c ইকুয়াল সম্পত্তির মূল্য। আর বার্ষিক অবচয় বের করার সূত্রটা হচ্ছে পুস্তক মূল্য বা বহিমূল্য গুণ হচ্ছে দ্বৈত হ্রাসমান বা কর্ম হ্রাসমান অবচয়ের হার। এখানে যে হারটা বের করব সেটাকে আমাদের পুস্তক মূল্যের সাথে গুণ করলেই আমরা বার্ষিক অবচয়টা পেয়ে যাব। প্রতি বছরের পুস্তক মূল্যের সাথে হার গুণ করতে হবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এক বছরের পুস্তক মূল্য না, প্রতি বছরের। 2015 করলে 15 সালের পুস্তক মূল্য, 16 সালের পুস্তক মূল্যের উপরে হার গুণ করতে হবে, এই বিষয়টা মাথায় রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, কারণ এখানে প্রতি বছর অবচয়ের পরিমাণ হ্রাস পায়। সমাপনী মূল্যের সূত্রটা আমরা ব্যবহার করেছি, প্রারম্ভিক মূল্য বাদ বার্ষিক অবচয়। আর পুস্তক মূল্য বা বহিমূল্য ইকুয়াল আমরা জানি সম্পত্তির মূল্য বাদ পুঞ্জীবিত অবচয়। সম্পত্তির মূল্য বাদ পুঞ্জীবিত অবচয়। প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ আমরা যে কথাটা বলেছি, সম্পত্তির মূল্যের উপর অবচয় ধার্য করতে হয়, এক্ষেত্রে ভগ্নাবশেষ মূল্য বাদ যাবে না। সম্পত্তির মূল্য বলছি, ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া যাবে না। এই ভগ্নাবশেষ মূল্য আয়ুষ্কাল শেষে সমাপনী মূল্য হিসাবে থাকবে। আর এই যে দ্বৈত হ্রাসমান বা ক্রম হ্রাসমান বা হ্রাসকৃত বা পুস্তক মূল্য পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় নিম্নের সারণী অনুযায়ী। আমরা সারণীটি একটু দেখার চেষ্টা করি। অবচয় নির্ণয় এবং অবচয় সারণী বা অবচয় তালিকা, যেটা আমরা এইভাবে তৈরি করব। বছর, প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, বার্ষিক অবচয়, পুঞ্জীবিত অবচয়, সমাপনী মূল্য। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি এখানে 2 লক্ষ টাকা ছিল প্রারম্ভিক মূল্য, সেখানে আমরা অবচয় 40% ধরেছি, 80,000 টাকা। পুঞ্জীবিত অবচয় 80,000, যেটা বাদ দিলে আমাদের সমাপনী মূল্য দাঁড়াচ্ছে 1,20,000, সেটা পরবর্তী বছরে প্রারম্ভিক। আমরা তার উপরে অবচয় ধরেছি কিন্তু 40%। এইভাবে অবচয় প্রতি বছর হ্রাস পেতে থাকবে। সর্বশেষ সমাপনী মূল্য থাকবে ভগ্নাবশেষ মূল্যটা। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি,
যে সম্পদের অবচয়যোগ্য মূল্যকে তার কার্যকর জীবনকালের বছরগুলোর সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ করে প্রতি বছরে সম্পদের অবশিষ্ট জীবনকাল যত বছর তা দিয়ে গুণ করে বার্ষিক অবচয় নির্ণয় করা হয়। তাহলে এখানে প্রথমেই আমার আসে বর্ষ সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হয়। সেটা সূত্র হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি ইকুয়াল n গুণ n যোগ 1 ভাগ 2। আর বার্ষিক অবচয় সূত্রটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য গুণ অবশিষ্ট জীবন ভাগ বর্ষ সংখ্যা সমষ্টি। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে যেটা বিষয়টা দেখার চেষ্টা করেছি, আমি আবারও বলি, সম্পদের অবচয়যোগ্য মূল্যকে এর কার্যকর জীবনকালের বছরগুলোর সংখ্যার সমষ্টি দিয়ে ভাগ করে প্রতি বছরের সম্পদের অবশিষ্ট জীবনকাল যত বছর তা দিয়ে গুণ করে বার্ষিক অবচয় নির্ণয় করা হয়। আর এখানে মূল বিষয় হচ্ছে বর্ষ সংখ্যা সমষ্টি নির্ণয় করা। তার সূত্র হচ্ছে n ইন্টু n+1 ভাগ 2। আর বার্ষিক অবচয় নির্ণয় সূত্র হচ্ছে অবচয়যোগ্য মূল্য গুণ অবশিষ্ট জীবন ভাগ বর্ষ সংখ্যা সমষ্টি। সময়ভিত্তিক পদ্ধতিসমূহ হলো সরলরৈখিক পদ্ধতি, ক্রমহ্রাসমান পদ্ধতি এবং বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে তিনটা পদ্ধতি আলোচনা করলাম, এই পদ্ধতিগুলোকে নেওয়া হয় সময়ভিত্তিক পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়, যেটা এমসিকিউর জন্য গুরুত্ব। নাম্বার 5, যন্ত্র ঘন্টা হার পদ্ধতি। সম্পদের অবচয়যোগ্য মূল্যকে আনুমানিক মোট কার্যঘণ্টা দিয়ে ভাগ করে ঘন্টা প্রতি অবচয়ের হার নির্ণয় করে নির্দিষ্ট হিসাবকালের কার্য ঘন্টার সাথে গুণ করে যে বার্ষিক অবচয় নির্ণয় করা হয়। ঘন্টা প্রতি অবচয়ের হার ইকুয়াল অবচয়যোগ্য মূল্য ভাগ সর্বমোট কার্য ঘন্টা। আর বার্ষিক অবচয় ইকুয়াল হচ্ছে বার্ষিক কার্য ঘন্টা গুণ ঘন্টা প্রতি অবচয়ের হার। এখানে ব্যবহার ভিত্তিক পদ্ধতি, এখানে আমরা তিনটা পদ্ধতি ব্যবহার ভিত্তিক আলোচনা করা হয়। একটা হচ্ছে যন্ত্র ঘন্টা হার পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি, আরটা হচ্ছে ক্ষয়িষ্ণু পদ্ধতি বা নিঃশেষকরণ পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমরা নিঃশেষকরণ পদ্ধতিটা আলোচনা করিনি এই কারণে যে আমাদের পরীক্ষায় এই পদ্ধতির অঙ্ক খুব কম আসে। আমরা পদ্ধতিটার কাকে বলে সেই বিষয়ে জানবো, কিন্তু কোনো ব্যবহারিক সূত্র আমরা এখানে দেখাইনি। সম্পত্তি বিক্রয় বা বদলিজনিত লাভ বা ক্ষতি আমরা কিভাবে নির্ধারণ করব প্রিয় শিক্ষার্থী? সেই ক্ষেত্রে সূত্র হচ্ছে নগদ মূল্য বা বদলি মূল্য প্লাস পুঞ্জীবিত অবচয় বাদ সম্পত্তির মূল্য বাদ নগদ, যেটা বদলি মূল্যের সময় অর্থ দেয়া হয়। প্রিয় শিক্ষার্থী, রেজাল্টটা পজিটিভ হলে লাভ, রেজাল্টটা যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে ক্ষতি বিবেচনা করতে হবে। সর্বশেষ আমরা যেই সূত্রটা এখানে দিয়েছি যে সম্পত্তি বিক্রয় বা বদলিজনিত লাভ বা ক্ষতি, বদলিজনিত সেক্ষেত্রে বিক্রয় মূল্য বা বদলি মূল্য মাইনাস সম্পত্তির বহিমূল্য বা পুস্তক মূল্য মাইনাস নগদ বদলি মূল্যের সময় অর্থ দেওয়া হলে ইকুয়াল ফলাফল পজিটিভ লাভ, নেগেটিভ হলে ক্ষতি বিবেচনা করতে হবে। দুইটা প্রায় কাছাকাছি সূত্র, এখানে আমাদের বিবেচনা করতে হবে আমরা কি বাদ দিচ্ছি। ওখানে আমরা বাদ দিচ্ছি পুঞ্জীবিত, যোগ করছি পুঞ্জীবিত অবচয় মাইনাস সম্পত্তির মূল্য। এখানে আমরা কিন্তু সরাসরি পুস্তক মূল্য থেকে পুস্তক মূল্যটা বাদ দিয়ে দিচ্ছি। এই বিষয়টা খেয়াল রাখবো, দুইটা কাছাকাছি সূত্র প্রিয় শিক্ষার্থী। অবচয়ের জন্য আমাদের কিছু প্রয়োজনীয় জাবেদা শিখতে হবে, আমরা জাবেদাগুলো দেখার চেষ্টা করি। নাম্বার 1, সম্পত্তি ক্রয় করা হলে সেই ক্ষেত্রে সম্পত্তি ডেবিট, ব্যাংক বা নগদ ক্রেডিট। সম্পত্তি বলতে যদি যন্ত্রপাতি ক্রয় করি, এখানে যন্ত্রপাতি হিসাবটা হবে, সম্পদের নামটা আমরা বসাবো। নাম্বার 2, অবচয়ের জন্য আমরা জাবেদা করব অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় সম্পত্তি, সম্পত্তি বলতে সম্পত্তির নামটা আমরা এখানে লিখব। নাম্বার 3, অবচয় বন্ধের জন্য আমরা জাবেদা করব আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। নাম্বার 4, সম্পত্তি বিক্রয় করা হলে আমরা জাবেদা করব নগদান হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় সম্পত্তির নাম ডেবিট। সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, আমরা যদি মূল্যটা কম পাই সেই ক্ষেত্রে ঘাটতিটুকু ডেবিট এবং ক্রেডিটের ঘাটতিটুকু হবে আমাদের বিক্রয়জনিত ক্ষতি ডেবিট। আর সম্পত্তি হিসাব, যে সম্পদটা বিক্রি করলাম সেই সম্পদের নাম, সেটা ক্রেডিট করব। প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা আবার ক্রেডিট করেছি বিক্রয় বা বদলিজনিত লাভ বা ক্ষতি। এখানে যে বিষয়টা বুঝতে হবে, যদি আমার এখানে ডেবিটের টাকা বেশি হয় নগদ এবং পুঞ্জীবিত অবচয় মিলে সম্পত্তিতে, সেই ক্ষেত্রে আমাদের লাভ দেখাবো। একই ক্রয় বিক্রয়ে লাভ বা ক্ষতি উভয় হতে পারে না, আমরা একসাথে দেখানোর চেষ্টা করেছি। যদি ডেবিটের সম্পত্তির মূল্য কম থেকে ডেবিটে কম হয় সেই ক্ষেত্রে ক্ষতি, আর ক্রেডিটে যদি
সম্পত্তির মূল্যটা কম হয় নগদ এবং পুঞ্জীবিত অবচয়ের থেকে, সেই ক্ষেত্রে আমার লাভ বিবেচনা করতে হবে। সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি বন্ধের জন্য আয় বিবরণী ডেবিট, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি ক্রেডিট। সম্পত্তি বিক্রয়জনিত লাভ বন্ধের জন্য সম্পত্তি বিক্রয়জনিত লাভ ডেবিট, আয় বিবরণী ক্রেডিট করতে। সম্পত্তি বদল করে নতুন সম্পত্তি গ্রহণ করা হলে সেই ক্ষেত্রে সম্পত্তি ডেবিট করব নতুনটা, পুঞ্জীবিত অবচয় সম্পত্তি ডেবিট করব পুরাতন। সম্পত্তি বদলিজনিত ক্ষতি আমরা ডেবিট করব, নগদ টাকা যা দিব নগদান ক্রেডিট। সম্পত্তি বদলিজনিত লাভ যদি আমার লাভ হয়, ওই দুইটা যোগ ফলে আমার যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমার লাভ, সম্পত্তি যেটা আমি দিচ্ছি সেই পুরাতনটা আমি ক্রেডিট করে দিব। খেয়াল রাখতে হবে নতুন যেটা ক্রয় করেছি সেটা ডেবিট, পুরাতন যেটা দিচ্ছি সেটা আমাকে ক্রেডিট করে দিতে হবে। সময় অতিবাহনের কারণে অবচয় ধার্য হচ্ছে ইজারা সম্পত্তি, ট্রেডমার্ক এবং গ্রন্থ স্বত্বের উপরে। ব্যবহারজনিত কারণে অবচয় ধার্য করা হয় দালান কোঠা, আসবাবপত্র, যন্ত্রপাতি, কলকবজার উপরে। আহরণ বা নিষ্কাশনের কারণে খনিজ সম্পদ ও বনজ সম্পদের উপর অবচয় ধার্য করা হয়। সর্বশেষ আমরা যে কথাটা বলেছি সেটা হচ্ছে পুঞ্জীবিত অবচয় একটি বিপরীত সম্পত্তি হিসাব। এটা হচ্ছে একটি বিপরীত সম্পত্তি হিসাব যা আর্থিক অবস্থার বিবরণী তৈরির সময় সম্পদের অর্জন মূল্য থেকে বাদ দিয়ে দেখানো হয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমাদের আলোচনাটা বুঝতে পেরেছো। তারপরে কোথাও সমস্যা হলে সরাসরি তোমরা আমার মোবাইলে কল করো, আমার মেসেঞ্জার বা ইউটিউবে তোমাদের মন্তব্য দিলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, সবাই সবার জন্য দোয়া করব। করোনার এই দুঃসময়ে বিনা প্রয়োজনে আমরা ঘরের বাইরে যাব না। যদি একান্ত ঘরের বাইরে যেতেই হয় অবশ্যই আমরা মাস্ক ব্যবহার করব। আল্লাহ হাফেজ।